দুটো স্টেটের মাধ্যমে এই পট পরিবর্তন বলেন বা রেজিম চেঞ্জ বলেন, সেটা ঘটিয়েছে হচ্ছে আর্মি। স্টুডেন্টসরা ছিল একটা ভেরি ভেরি স্মল পার্ট। সেনাবাহিনী এভাবে ইনভলভ হলো, এবং আমি ওই মানে প্রতিবেদনটা মনে হয় এভাবে বুঝতে পারছিলাম এনায়েত কবিরের প্রতিবেদনটা থেকে, যে আসলে তিন বাহিনীরই একটা একটা বা এক ধরনের সংশ্লিষ্টতার জায়গা আছে। কিভাবে হলো আসলে সেনাবাহিনী বা তিন বাহিনীর সংশ্লিষ্টতা, কি করলো তারা, কখন থেকে সংশ্লিষ্ট হলো? সেটা কিন্তু ওই লাস্ট 5 days অফ অগস্টে ঘটেছে আর কি। সেনাপ্রধান তিনি একদম শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক আছে, তিনি তার সময় সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন, বা শীর্ষ জেনারেলরা যারা আছেন তারাও আসলে আওয়ামী লীগের আমলেই তারা প্রমোটেড হয়েছেন। তো তারা সেনাবাহিনীর নানান রকম স্বার্থ আওয়ামী লীগ আমলে হচ্ছিল, তাদের নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল। কেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেল, বা আওয়ামী লীগ সরকার পতনের মানে তারা অ্যাক্টিভ রোল প্লে করলো? আমার মনে হয় যে এখানে আমাদের শুধু লোকাল মানে এই রিজিওনাল জিওপলিটিক্স দিয়ে গিয়ে আমাদের বাইরের দিকে যেতে হবে। আমাদের দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রোল কি ছিল। শুধু কি একটা কভার্ট অপারেশনের মাধ্যমে রেজিম চেঞ্জ হয়েছে? না, সেগুলোর অন্যান্য এলিমেন্টও ছিল। আমরা জানি যে যে ধরনের কনকক্টেড রিপোর্টস তৈরি করা হয়েছিল ইউনাইটেড নেশনসে, যেটা ভলকার তুর্কের যে ডিপার্টমেন্ট ছিল তাদের মাধ্যমে যেটা করানো হয়েছিল, আর সেই প্রেশারটা কিন্তু বিল্ড করা হয়েছিল আর্মির ওপরে। তো যেভাবে 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 এনায়েত ভাই এই জিনিসটার বর্ণনা দিয়েছেন আর কি, যে কারা কারা ইনভলভ ছিল, কোন কোন অফিসার্স ইনভলভ ছিল এই এই প্রেশারটাকে ইনক্রিজ করানোর জন্য। আর এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড অন দ্য 4th of August, লাস্ট মোমেন্টে গিয়ে 4th of August লেট ইন দ্য নাইট উনি ডিসক্রাইব করে বলেছেন যে টেলিকনের মাধ্যমে কিন্তু অনেকগুলো টপ জেনারেলসরা এই ডিসিশনটা নিয়ে ফেলেছিল। আর 5th of August কিন্তু এন্টায়ার ডে ওয়াকারুজ্জামান কিন্তু গণভবনে যাননি। গণভবনে শুধু দুজন অফিসার ছিল সিনিয়র, একজন ছিলেন এসএসএফ এর যে চিফ মিস্টার মেজর জেনারেল নাজমুল হাসান, আর ছিলেন শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি কবির আহমেদ, মেজর জেনারেল কবির আহমেদ। তাছাড়া আরেকজন ব্রিগেডিয়ার ছিলেন। হাউএভার ওই দিন 5 তারিখে কিন্তু একটা কিছু ইম্পর্টেন্ট আওয়ামী লীগ নেতারা এসেছিলেন ওখানে, তাদের নিয়ে কিন্তু হয়তো একটা বৈঠকও হয়েছিল ওখানে। বাট I think by that time the army had completely removed itself from to provide any kind of bulwark against what was coming আর কি। তো সেটা উনি যেটা বর্ণনা দিয়েছিলেন, দ্যাটস ফ্যাসিনেটিং, যে ওনাকে কিভাবে হেলিকপ্টারে তোলা হলো, মানে কারা কারা ছিলেন ওই মুহূর্তে যখন ওনাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো, বা ওই পয়েন্টে নিয়ে যাওয়া হলো যেখান থেকে হেলিকপ্টারটা এয়ারবেস অব্দি গেল, যেখান থেকে উনি C-130 করে ভারতে এলেন। তো আমার মনে হয় যে আর্মি যেটা অ্যাচিভ করতে পেরেছে আর কি, সেটা হলো যে এটা রিলেটিভলি ব্লাডলেস অগস্ট 5th হয়েছিল আর কি। নইলে কিন্তু অনেক ধরনের অঘটন সেখানে ঘটতে পারতোই। আচ্ছা, তো যেই স্বার্থে আসলে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার এই রেজিম চেঞ্জ অপারেশন করলো যুক্তরাষ্ট্র এবং ভারতও, সেই স্বার্থটা কি তাদের এখন সিদ্ধি হলো? তারা কি তাদের স্বার্থটা এই সিদ্ধি করতে পারছে? জি, that is exactly what we have to wait and watch। সেজন্য আমি একটু আগে বললাম যে জিওপলিটিক্যাল গোলস গুলো কি। এই মুহূর্তে জিওপলিটিক্যাল গোল হচ্ছে চায়নাকে কিভাবে আটকানো। নর্থ ইস্ট নিউজ প্রকাশিত সম্প্রতি 8 পর্বের ধারাবাহিক প্রতিবেদন এসেছে বাংলাদেশের 5ই আগস্টের পূর্বাপর একটা পরিস্থিতি নিয়ে, যেখানে যেটি শিরোনাম হচ্ছে দ্য বাংলাদেশ এক্সপোজ দ্য রেজিম চেঞ্জ কনস্পিরেসি। 8 পর্বের প্রতিবেদন। আমি আপনার কাছ থেকে একটু আসলে এটার সামারি জানাতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে, যে আপনাদের ফাইন্ডিংসটা কি, আপনারা এটাকে রেজিম চেঞ্জ কনস্পিরেসি কেন বলছেন, কেন গণ অভ্যুত্থান নয়, একটু জানতে চাই। এই যে রেজিম চেঞ্জের ব্যাপারটা, সেটা প্রথম আমরা টের পাই, অন্তত আমি পাই 2024 সেপ্টেম্বর মাসে, অগস্ট অ্যাকচুয়ালি, ইমিডিয়েটলি আফটার দি রেজিম চেঞ্জ। তো তখন থেকে আমি এটার পেছনে নানান ভাবে মানে ইনভেস্টিগেট করেছি, নানান লোকেদের সঙ্গে কথা বলেছি, অ্যান্ড অনেক কিছু দিল্লিতে বসে প্রবলেম হচ্ছিল আর কি। বাট এনিওয়ে, টু কাট এ লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে এটা 2024 পুরো অগস্টের পর কাটলো, 2025টা কাটলো। By that time I was absolutely certain যে এটা একটা রেজিম চেঞ্জেরই মানে স্টোরি।
আর সেটা আমরা নানান ভাবে অনেক ধরনের ভেরি ব্রড ইন্ডিকেশন পেয়েছিলাম, যেভাবে মার্কিনী দুটো সংস্থা যারা ওই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি নিয়ে আন্ডারে কাজ করে, তারা আইআরআই আর এনডিআই যেভাবে এই ব্যাপারটাকে অ্যাপ্রোচ করেছিল বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সটাকে। আপনারা মানে কি পেলেন, একদম মানে সামারি করে যদি সেই জায়গাটায় চলে আসি, যে আপনারা কি পেলেন, কারা কারা বা কোন কোন পক্ষ এর সাথে জড়িত বলে আপনাদের ফাইন্ডিংস? যদি অ্যারো দিয়ে বোঝাই তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এন্ড বাংলাদেশ আর্মি। তো দিস নিডস টু বি কেপ্ট ইন মাইন্ড ভেরি ভেরি ক্লিয়ারলি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ আর্মি, মানে এটা কেন বললেন আপনি? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ আর্মি, এটা এটাতে বোঝালাম যে এই তিনজনের দুটো স্টেট অ্যাক্টরস এর মাধ্যমে, দুটো স্টেটের মাধ্যমে এই পট পরিবর্তন বলেন বা রেজিম চেঞ্জ বলেন, সেটা ঘটিয়েছে হচ্ছে আর্মি। স্টুডেন্টসরা ছিল একটা ভেরি ভেরি স্মল পার্ট। তাদের শুধু ওই ইনিশিয়াল ডেজ গুলো আর কি, যে ডেজ লিডিং আপ টু দি রেজিম চেঞ্জ অফ 5th অগস্ট, বাট এটার প্রক্রিয়া আমি বললাম বেশ অনেকদিন ধরে হচ্ছে। আমি পার্সোনালি আই ফার্স্ট গট দি ইন্ডিকেশন যখন আমি এটা নিয়ে লিখেছিলাম 2024-এ, যখন আমি একটা ডকুমেন্ট হাতে পেয়েছিলাম, সেটাতে দেখানো যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যানশিপ থেকে মোহাম্মদ ইউনুস কবে পদত্যাগ করলেন, সেই ডেটটা হচ্ছে 7th of March 2023। এই অর্ডারটা ওদের অফিস থেকেই বার করা হয়েছিল, আর ওনার জায়গায় উনি স্টেপ ডাউন করার পরে 3জন কো চেয়ারপারসনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো আর ওই কো চেয়ারপারসনের মধ্যে একজন ছিলেন যে ভদ্র মহিলা, যিনি হেলথ অ্যাডভাইজার হয়েছিলেন নূরজাহান বেগম। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন, ফার্স্ট ডকুমেন্ট। আর আমি যদি বলতে পারি যে আমার হাতে ফার্স্ট ইনিশিয়াল ডকুমেন্ট অফ দিস চেঞ্জ, ওয়াই ওয়াজ দিস হ্যাপেনিং, সেটা আমরা প্রসপেক্টিভলি জেনেছি। হাউএভার অনেকগুলো মিসিং এলিমেন্টস ছিল, যে এত বড় ঘটনা ঘটে গেল। ইন্ডিয়া হচ্ছে এই জিওপলিটিক্যাল এরিয়াতে একটি বড় স্টেক হোল্ডার, সেখানে ইন্ডিয়ার লোকজনের নাকের তলায় এই ঘটনাটা ঘটছে আর তারা টের পাচ্ছে না, দ্যাট ওয়াজ বিয়ন্ড ক্রেডিবিলিটি আর কি। তো সেই জন্য আমরা সেটাকে চেষ্টা করলাম যে এই জায়গাটার উপর ফোকাসটা কিভাবে করা যেতে পারে, যেটা আমরা বুঝলাম আর কি। আমি এখনো বলছি কিন্তু স্টোরির মধ্যে মানে অনেকগুলো নাটস এন্ড বোল্টস আছে যেগুলো আরো ভালোভাবে আমাদের জানতে হবে, বাট ব্রডলি স্পিকিং যেটা এস্টাবলিশ করা গেছে হলো যে এই কজাল মেকানিজমটার জন্যই কিন্তু আর্মি ওয়াজ অ্যাক্টিভেটেড। আমি সবসময় একটু মানে সাংবাদিকরা অনেক সময় ব্যাকা ভাবে, আমরা ব্যাকা ভাবে ভাবি আর কি। তো সেটা আমরা দেখলাম যে ইন্ডিয়ার সাইলেন্স ওয়াজ ভেরি মিস্টিরিয়াস, স্পেশালি 2023-এ যখন শেখ হাসিনার উপরে ট্রিমেন্ডাস চাপ আসতে শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে। আমরা দেখতাম পিটার হাস, ডোনাল্ড লু, তারপরে অন্যান্য স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা যাওয়া করা, কি ধরনের চাপ ফেস করতে হয়েছিল। তখন ফরেন সেক্রেটারি ছিলেন মিস্টার মোমেন, মাসুদ বিন মোমেন ছিলেন ফরেন সেক্রেটারি ছিলেন, ওনাকে কিভাবে চাপগুলো ফেস করতে হয়েছিল। তো আর সেটা আমরা দেখলাম 2023-এ নভেম্বর মাসে একটা মিটিং হয়েছিল দিল্লিতে, কল 2+2, যেখানে অ্যান্টনি ব্লিংকেন এসেছিলেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি এসেছিলেন, আর ভারতের তরফ থেকে ছিলেন হচ্ছে মিস্টার এস জয়শঙ্কর আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আমার মনে হয় দ্যাট ওয়াজ প্রিসাইসলি দ্য পয়েন্ট where the Indian involvement began আর কি, although we do not have মানে যেটাকে আমরা বলি না যে ইনকন্ট্রোভার্টিবল প্রুফ অফ ইনভলভমেন্ট, সেটা খুবই চাঞ্চল্যকর তথ্য আপনি বলছেন যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। কারণ আমরা এতদিন থেকে শুনেছি মার্কিন ইনভলভমেন্টের কথা শুনেছি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে পরে, মানে পতনের আগে পরে বিভিন্ন সময় মার্কিন ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্টের কথা আমরা এখন শুনছি। কিন্তু কেন ইন্ডিয়া এরকম একটা রেজিম চেঞ্জ এর বিষয়ে গেল, যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া দুপক্ষই থাকে? 24-এর ইলেকশনটাই তো না হতে দিতে পারতো, মানে সেখানেই তো আমরা দেখেছি ইন্ডিয়া একরকমের সমর্থন দিয়ে বরং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যে প্রক্রিয়াটা হয়েছে সেখানে ইন্ডিয়া সমর্থন দিয়েছে। হ্যাঁ, বাট ওখানে কিন্তু সবার মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমাদের সবার দর্শকদের সবার মনে আছে, থাকা উচিত যে ওটাকেই একটা বিরাট প্রেসার পয়েন্ট হিসেবে তৈরি করা হয়েছিল।
তারপরে বিএনপি সেই ইলেকশনে পার্টিসিপেট করলো না, যোগ দিল না, অ্যান্ড উই নো দি মার্কি ইলেকশন আর তার একটা কোয়েশ্চেনেবল আউটকাম। সুনির্দিষ্টভাবে আর্মির ইনভলভমেন্ট আপনার কাছে জানতে চাই, কিন্তু আমার ওই প্রশ্নটা আরেকটু আমি বুঝতে আরেকটু চাই যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যদি চাইতো 24-এর নির্বাচনটাকেই তো মানে তারা যদি সমর্থন না দিত, বাংলাদেশে তো নির্বাচনের যেখানে কোনো দলই মোটামুটি অংশগ্রহণ করছে না, বলা হচ্ছিল আমি দামি নির্বাচন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টির একটা দেখানো নির্বাচন হচ্ছিল, তখন তো ভারত এবং যুক্তরাষ্ট্র যদি বিশেষত যদি ভারত সমর্থন না দিত তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছিলই না, তাহলে তো নির্বাচনটাকে একরকমের ঠেকানো যেত বা অংশগ্রহণমূলক করবার একটা প্রক্রিয়া শুরু করা যেত, কিন্তু তখন সেটা না করে। কিন্তু আমার মনে হয় যে মানে টু মাচ ওয়াটার হ্যাড অলরেডি ফ্লোন। বাংলাদেশের মধ্যে যেই রোলটা আর্মি হিস্টোরিক্যালি প্লে করেছে at very critical moments, কিন্তু army has got deeply involved in politics, but this was something more. This was more than politics, because the army had taken part in almost a geopolitical decision. And therefore কেন ইউএস এবং ইন্ডিয়ার ইন্টারেস্টের বিপরীতে হয়ে যাচ্ছিল? কেন মানে কি হচ্ছিল যেটা ইউএস? because he had মানে যেভাবে উনি টুয়ার্ডস চায়না ঘেঁষতে শুরু করেছিলেন, right? So that was the whole idea. সেটা কিন্তু আমরা এখনো অব্দিও দেখে যাচ্ছি in some form or the other, in many ways. Mr. Khalilur Rahmaনের acceptance as Bangladesh's foreign minister on মানে এই যে টেকনোক্র্যাট কোটাতে ওনার যে ট্রাভেল গুলো হচ্ছে, উনি যে দিল্লি এলেন, it is a continuation. It's almost an epilogue to the book, যদি আমরা সেভাবে বলতে চাই আর কি। জি, তাহলে এইখানে একটু সামারি করি যে যেটি এতদিন পর্যন্ত মনে হয়েছে, বা তখন নির্বাচনের আগেও 24-এর নির্বাচনের আগেও আমরা ওবায়দুল কাদেরের কাছে শুনেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে। আসলে তলে তলে সব ঠিক হচ্ছিল না তাদের জন্য, বরং ভারতকে দেখা যাচ্ছিল সমর্থন বা ব্যাক করছে, যেটা আসলে মনে হচ্ছিল আসলে ভারত ঠিক সেই ভূমিকায় ছিল না। ভারত বরং যুক্তরাষ্ট্রের সাথে একটা এই রেজিম চেঞ্জ অপারেশনের একটা পরিকল্পনা ভেতরে। এই যে ভারতের যে কমপ্লিট সাইলেন্স যখন এই পতন হলো, isn't that an indication যে something is very very amiss? এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশের ওপরে, এত মানে একটা ডেমোক্রেটিক, একটা মোটামুটি ডেমোক্রেটিক জায়গাতে যে এসছিল, ঠিক আছে, অনেক ভুল করেছে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি 2014 থেকে আমরা দেখে আসছি সেটা। তো বাট পলিটিক্যাল, জিওপলিটিক্যাল বা ইন্ডিয়ান ইন্টারেস্টটা সার্ভ করছিল হয়তো, বাট ইট ওয়াজ নট সার্ভিং দি আমেরিকান ইন্টারেস্ট। -2 কথা আসছে, আবার -2 এ -1 হয়ে গেল। মানে আর বেগম জিয়া তো আসলে বৃদ্ধ অবস্থায় ছিলেন, তিনি মারা গেলেন, মানে -2 কমপ্লিট হয়ে গেল। তাহলে যেই ফর্মুলাটা ছিল সেটা কি কমপ্লিট হয়ে গেল? আমি এখনো বলবো না -2 কমপ্লিট হলো। আমরা তো তারেক রহমানকে দেখছি পাওয়ারে আছে, বাট ইজ তারেক রহমান প্রুভিং টু বি অ্যান ইফেক্টিভ প্রাইম মিনিস্টার? লটস অফ কোয়েশ্চেনস। কেন কিনা গ্রাউন্ড লেভেল থেকে যে ধরনের ইনফরমেশন আসছে, দ্য লস অফ কন্ট্রোল বা লস অফ সাম সেন্স অফ, মানে আমি বলবো লস বলবো না, বাট টু অ্যাকচুয়ালি হ্যাভ এ গ্রিপ ওভার গভর্নমেন্ট, সেটা তো আমরা দেখছি না। আর সেটা কম্পাউন্ডেড হয়ে যাচ্ছে বিকজ এই জ্বালানির স্কেয়ারসিটির জন্য, রাইট? তো দ্যাট ইজ গোয়িং টু কজ অন্য ধরনের যেগুলোকে আমরা বলি রিপল এফেক্ট উইদিন দ্য ইকোনমি। তো সেগুলোকে কন্ট্রোল করার মতন ক্ষমতা কি এই সরকারের আছে? তাহলে কি তারেক রহমানকেও মাইনাস করার একটা প্রক্রিয়া এখনো চলমান? মেবি, we don't know how. আমরা তো সেটা তার কোনো সাইন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। খালি the only indication is গভর্নমেন্টের যেই ধরনের গভর্নমেন্টের কন্ট্রোল থাকা উচিত ছিল একটা সো কল্ড ইলেকশনের পরে। This was not an inclusive election. However, an election that is reasonably accepted by people in Bangladesh. আমি একটু এটা চাই যে আমি ওই প্রতিবেদনটা পড়ছিলাম, এনায়েত কবিরের প্রতিবেদনের মধ্যে দেখছিলাম যে সরকারের ভেতরেও আসলে কারা কারা জড়িত, তার মধ্যে নাম উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের কথা, যে তিনি সরকারের ভেতরকার ইনফরমেশন দিচ্ছিলেন। তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে জানা গেছে কিনা এক, এবং আপনারই একটা প্রতিবেদন এর আগে ছিল যে সেখানে সরকারের 3 জন মন্ত্রীর সংশ্লিষ্টতার কথা আপনি উল্লেখ করেছিলেন। আপনি বলেছিলেন মানে মন্ত্রী পদমর্যাদার সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আসলে
তাদের সংশ্লিষ্টতা কিরকম আপনার কাছে মনে হয়েছে? আমার তো মনে হয় স্টিল স্ট্যান্ড বাই দ্যাট স্টোরি। আর যেটা এনায়েত কবির মেনশন করেছেন, হি ইজ আ ভেরি রেসপন্সিবল জার্নালিস্ট। আমরা কিন্তু এই পয়েন্টস গুলো we have discussed over and over and over again.